এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা অবজেক্টিভ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে এমনি 10টা শুধু এখান থেকে আমরা এই যে কিছু বীজগণিত আর এই কিছু পরিসংখ্যান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে লিখছি। আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি একটু সলভ করে দেখাবার চেষ্টা করছি। দেখো, তোমাদের যদি কিছু যারা পরীক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে আমি এই 10টা সংক্ষিপ্ত এখন আমি একটু দেখাবো। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা পাশে খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিচ্ছি যে কিভাবে এইগুলো সংক্ষেপে বা কিভাবে করতে হয়, কত দ্রুত করা যায়। এগুলো দিয়ে আবার অনেক সময় অবজেক্টিভও পড়তে পারে। তো দ্রুততার সাথে কিভাবে তোমরা এগুলো উত্তর দিতে পারো, কিভাবে সেইগুলো আমি একটু দেখাবো। এখানে দেখো, প্রথম যে প্রশ্নটা আমি লিখছি সেটা হলো এক সদস্য এন, হ্যাঁ, 13 বড়, মানে এক্সটা হলো 13 বড় আর 17 ছোট এবং মৌলিক সংখ্যা। বলছে যে এক্সটা হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এর মধ্যে থেকে মৌলিক সংখ্যা দেখতে হবে যে 13 বড়, আর এই চিহ্নটা এখানে কিন্তু 13 বড় দেওয়া এবং 17 ছোট। 13 বড় আর 17 ছোট সংখ্যাগুলো কি কি লিখতে পারি আমরা? 13 বড় এবং 17 ছোট দেখা যাচ্ছে 14 আছে, 15, 16, এই 3টি সংখ্যা আমরা পাচ্ছি। যেহেতু এখানে আমাদের এটা হলো স্বাভাবিক সংখ্যার সদস্য, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা ছাড়া কোনো ভগ্নাংশ এখানে হবে না। তো ভগ্নাংশ কোনো মান এর মধ্যে নাই। যদি এখানে এন এর পরিবর্তে অন্য দেখা যাচ্ছে রিয়েল নাম্বার থাকতে পারতো বা এইগুলো থাকলে তখন আমরা বাস্তব সংখ্যা নিয়ে করতাম। কিন্তু এখানে বলছে কি যে ন্যাচারাল নাম্বার, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে পূর্ণ সংখ্যা ছাড়া কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। তো এই 3টের মধ্যে তো কোনোটাই আমাদের মৌলিক সংখ্যা এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এরকম অঙ্ক অনেক সময় অবজেক্টিভে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ফাঁকা সেট হিসেবে লিখতে পারি, যেহেতু কোনো অবজেক্ট মানে এখানে কোনো নাই, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে উত্তর হচ্ছে আমরা এটা যদি তুমি একটু বিস্তারিত করে যে বলতে পারো যে 13 বড় এবং 17 ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। 13 বড়, 13 বড় এবং 17 ছোট ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। সুতরাং এই সেটটার উত্তর হবে ফাঁকা সেট। এই ফাঁকা সেট দিতে পারো বা এইটাকে ওরি হিসাবে এইভাবে লিখতে পারো। এই তো আমরা এটাকে এই আকারে লিখতে পারি। তো তোমরা কি এটা বুঝতে পারছো? আমি যেটা বোঝাচ্ছি এই যে 13 বড় এবং 17 ছোট কোনো মৌলিক সংখ্যা নাই এখানে। এটা গেল, আমরা 1 নম্বর গেল। 2 নম্বরে দেখো বলা আছে, মানে একটা সেট দেওয়া আছে রিলেশন রিয়েল নাম্বার, মানে আর দিয়ে একটা সেট প্রকাশ করা আছে, যেখানে বলছে এক্স, এই সেটের মান হবে এক্স কমা ওয়াই। এক্সটা হবে এর সদস্য, ওয়াইটা হবেও এর সদস্য, এবং যার শর্ত আছে এক্স প্লাস ওয়াই, মানে এক্স এর মান আর ওয়াই এর মান যোগ করলে তার মান হবে 1। তো আমরা এখানে এর মান দেওয়া আছে, দেখো -2 থেকে -2 -1 0 1 2, এই 5টা মান দেওয়া আছে। তো এই 5টা মান থেকে কিভাবে এই মানটা তোমার বের করা যায়, মানে এই আর এর মান রিয়েল মানে রিলেশন, যেটা আমরা বলি 1 নয়, এইটা একটা 1 নয়, এখানে একটা সেট দেওয়া আছে। এই যে আমরা সেখান থেকে দেখো কিভাবে আমরা এই মানটা বের করতে পারি। তো আমাদের প্রথমে আর এর একটা বর্ণনাকারী সমীকরণ লিখতে হবে। আর এর বর্ণনাকারী, আমরা কিন্তু 2 নম্বর বোঝাচ্ছি, 2 আর এর বর্ণনাকারী সমীকরণ আর এর বর্ণনাকারী সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 1। এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করবো, ওয়াই সমান 1 মাইনাস এক্স। এখান থেকে আমরা একটা ছক কাটবো। আমি একটু সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা 1 2 3 4 5 এক্স ওয়াই এরকম ভাবে ছক কেটে এখানে তোমার মানগুলো এখানে লিখতে হবে। -2
যেহেতু এক্স এই ধারে এক্স এর মানগুলো এখানে আমরা বসাবো এর জায়গায়, যেহেতু এক্সটাও এর সদস্য, তো -1 0 1 2। আমরা দেখো এই মানগুলো বসানোর পরে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, এখান থেকে যদি আমি -2 যদি এখানে বসাই তাহলে মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে 1 + 2, তার মানে কত 3। এটা আমরা এখানে বসালাম 3। তারপরে দেখো এখানে কত হচ্ছে, -1 বসালে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1 + 1 মানে কত 2। এটা আমরা বসালাম 2। এটা 0 বসালে পাবো কত 1, 1 বসালে পাবো 0, 2 বসালে পাবো -1। ঠিক আছে, দেখো মানে একটু খেয়াল করে দেখো, আমরা এই মানগুলো এখানে বসালাম, বসানোর পরে আমরা এই মানগুলো পেয়েছি। এইবার দেখো এই যে ওয়াইয়েরও সদস্য ছিল এর সদস্যগুলো নিতে বলছে, এখানে যে মানে সেটের মধ্যে যে মানগুলো আমার নিতে বলছে সেখানে ওয়াইটাও কার সদস্য হবে, এর সদস্য। তো এই যে ওয়াইয়ের যে মান আমি পেয়েছি তার মধ্যে এই যে থ্রিটা দেখো আমার এর ভিতরে নাই, যার কারণে এই পুরা এই সেটটা এইটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এইটাকে আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যেহেতু 3 এর সদস্য না, অতএব আমরা এইটাকে বাদ দেব, সেহেতু আমরা লিখতে পারি -2, 3 আর এর সদস্য হতে পারে না না। অতএব আর সমান আমরা লিখতে পারি এইগুলো -1, 2, 0, 1, 1, 0, -2, 2, -1, 2, -1। ঠিক আছে, এই দেখো এখানে আমরা যে মানগুলো এখানে লিখলাম আর এর কোনগুলো লিখলাম, আমরা এখান থেকে লিখতে পারি যে এইটা শুধু বাদ দিয়েছে, যেহেতু 3টাও এর সদস্য নাই। এবার এখান থেকে অনেক সময় তোমার আমরা কিন্তু সেটটা পেয়ে গেছি, এখান থেকে আমরা অনেক সময় ডোমেন রেঞ্জ বের করতে বলে, যে এইটা থেকে অনেক সময় ডোমেন আর রেঞ্জ বের করার কথা বলে। তো এখান থেকে বলতো ডোমেন কত হতে পারে, ডোমেন হচ্ছে এক্স এর উপাদান, মানে প্রথম উপাদানগুলো। ডোমেন কি কি, -1 0 1 2। রেঞ্জ কি কি, রেঞ্জ 2 1 0 -1। ঠিক আছে, আমরা এইগুলো রেঞ্জ আমরা ডোমেন পেয়েছি আর রেঞ্জটা পেলাম এই। তো রেঞ্জ হচ্ছে আমাদের যে এইটা হলো প্রথমটাই এক্স এর উপাদান আর এইটা হচ্ছে ওয়াই এর উপাদান। তো আমরা প্রথম এক্স এর কোনগুলো আছে -1 0 1 2, এইটা হচ্ছে ডোমেন 2 1 0 -1। তো আমরা এখান থেকে ডোমেন আর রেঞ্জটাও বের করে দেখা দিলাম, এখান থেকে মানে এখান থেকে লিখতে হতো এখানে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে একটা সেট দেওয়া আছে, ডোমেন ও রেঞ্জ কত, রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা একটু সংক্ষেপে লিখলাম নির্ণয় করো এই। তো আমরা এখান থেকে আবার এখানে বলি, আমরা এই যে সেটটা এটা হচ্ছে অন্যয় সেটে আমরা এখান থেকে রিলেশন মানে আদ্রা প্রকার রিলেশন, এখান থেকে আর এর বর্ণনাকারী সমীকরণটা লিখলাম, এটা হলো এখানে যেটা থাকবে সেটা দিয়ে তোমাকে এই মানটা বের করতে হবে। তো এখানে ওয়াই এর মান এক্সটা ওই ধারে নিয়ে গেলাম, এখান থেকে আমরা এই মানগুলো পেয়েছি, মানে আমরা এই ধারে এক্স আছে তাহলে এক্স এর জায়গায় আমরা এই যেহেতু এক্সটা এর সদস্য -1 -2 -1 0 1 2 এগুলো আমরা বসালাম, বসানোর পরে আমরা এই নিচের গুলো পেয়েছি, এখান থেকে আমরা মানটা বসাবার চেষ্টা করছি, এখান থেকে আর এর মানগুলো আমরা বের করে দিলাম। আর এর মান বের হয়ে গেলে এরপরে তুমি ডোমেন আর রেঞ্জ এখান থেকে বের করে দিতে পারো। তো আমরা এবার 2 নম্বর থেকে 3 নম্বরে যাই। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা একটু সবাই পড়ো যে 3 নম্বরে কি আছে। 3 নম্বর প্রশ্নে আছে a + b সমান কি আছে, a + b সমান √7, a - b সমান √5 হলে 5ab * a² + b² সমান কত, মানে 5ab * a² + b² সমান কত। a + b সমান √5, a - b এর মান a + b এর মান আছে √7, a - b এর মান আছে √5 হলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটার মান। এখন দেখো 5ab * a² + b²। এখন তুমি এটা অনেকভাবে আমরা করতে পারি, অন্যভাবেও বের করা যায়, ab এর মান বের করে তারপরে a² + b² এর মান বের করে এখানে বসানো যায়। আবার যদি আমরা এইভাবে করি দেখো 5ab * a² + b², এটাকে যদি আমরা এইভাবে লিখি 5/8 * 4ab * 2 *
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো আমরা এখানে 4 আর 2 গুণ করছি, 4 আর 2 গুণ করলে কত হয় 8, সেই 8 আবার ভাগে দিয়েছি, তাহলে কেটে যাচ্ছে। তাহলে আমাদের উপরে যেটা ছিল আমরা, ও সরি এখানে ব্র্যাকেটটা দেওয়া হয়নি, এই তাহলে এখান থেকে আমরা এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, 5/8, এইটার 4ab এর একটা সূত্র আছে, বলো তো 4ab সূত্রটা কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হতে পারে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এই সূত্রটা যদি তুমি উলটপালট করে লেখো, মানে এখানে দেখো 4ab আর এটা প্রায় কিন্তু সেম, শুধু এখানে মাইনাস, এর একটা মাঝখানে মাইনাস আর এই দুটোর মাঝখানে প্লাস। তুমি যদি এইটা উল্টে এই পাশে লেখো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তোমার সূত্র এটা শুধু আমরা এটা বসাচ্ছি, যেহেতু এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। এখন যদি তুমি এখানে প্লাস দাও, এখানে মাইনাস দিলে, তাহলে কিন্তু তোমার মান আসবে ঠিকই, কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে। তো আমরা 4ab এর মানটা এই সূত্রটা এখানে বসাবো, 4ab মাইনাস, এটা মনে রাখার জন্য তুমি মনে করতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি তুমি মাইনাস দাও, এখানে যদি প্লাস দেই তাহলে তো কাটবে না, a স্কোয়ার স্কোয়ার কাটবে না, এখানে কি দিতে হবে মাইনাস, আর এটা কি হয়ে যাবে প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে এইটা এটা কেটে যাবে, 4ab আমরা পেয়ে যাব। তো প্লাস মাইনাস দেওয়ার এটা আমি একটু বুঝাই দিলাম যে এইটা এইভাবে দিলে, মানে এইভাবে যদি তুমি একটু মনে মনে ভাবো যে এখানে এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ারটা কাটতে হবে যেহেতু 4ab, তাহলে আমার সেইভাবে এখানে বুঝতে হবে। তো এখানে এবার আমার মানটা সহজে বসাইতে পারি, 5/8 √7 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার ইন্টু দেখো মানটা বসালাম, বসানোর পরে এখানে আমরা একটু ক্যালকুলেশন 5/8, এটা স্কোয়ার উঠে যায় কত হবে 7 মাইনাস 5, 7 প্লাস 5, তো 5/8 গুণ এখান থেকে পাচ্ছি কত 2, আর এখান থেকে পাচ্ছি কত 12। ঠিক আছে, তো তো আমরা এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি মানে এ করে, তো আমরা কত আছে এখান থেকে 12 24 3 বছর 3 5 কত 15, এই এটা আমরা এর মান এ পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা আবার দেখো এখানে 12 × 24, তার সাথে আমরা এটা কাটলাম 3 3 5 15। তো আমরা এইভাবে করতে পারি। এটা অনেক সময় √7 এর স্কোয়ার, এই যে তোমরা অনেক সময় এসবগুলো দেখো, এগুলো স্কোয়ারের সাথে রুট উঠে শুধু 7টা হয়েছে, তার মানে কি √7 2বার গুণ। কিন্তু যদি √7 এর কিউব হতো, বলো তো কি হতো, আমরা যদি √7 এর হোল কিউব লিখি তখন কি হতো, √7 কয়বার গুণ 3বার, √7 গুণ √7 গুণ √7, তো 2বার গুণ করলে কি হয় 7, আর পাশে আরেকটা √7 হয়ে গেল। তো আমরা দেখো তোমার এইখান থেকে প্রথমে তোমাকে এইখানে বিজোড় সংখ্যা যা থাকুক, তো এইটাকে একটু দেখতে হবে যে এখানে যদি 8 থাকতো তাহলে আমাদের একেবারে সহজে ভাঙানো যেত, কিন্তু 7 থাকলে বা কোনো বিজোড় অন্য কোনো মান থাকলে সেক্ষেত্রে আমাদের এইভাবে একটু তৈরি করে নিতে হবে। এই ভাগ দিয়ে আবার এই দুটো সংখ্যা দিয়ে গুণ করে সেই 8টা তৈরি করে নিলাম, এই গুণ করে আমরা এখান থেকে দেখো একটা সূত্র করলাম, এই এখানে মানগুলো বসাচ্ছি, মানগুলো বসানোর পরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মানটা পেলাম। তো আমরা এখন 4 নম্বরে যাব, আমরা এটা 3 দাগ করলাম। তো তোমরা বুঝতে পারছো কি না মাঝে মাঝে আমাদের কমেন্টে যে লিখবা যে তোমরা কেমন বুঝতে পারছো, যে সমস্যা হচ্ছে কি না। তো এখানে দেখো যে কথাটা বলছিল, এখানে দেওয়া আছে কি, একটু পড়ো আগে, অঙ্ক ভালো করে পড়তে হবে, প্রশ্নটা পড়ো। দেখো x = 3, y = 4, z = 5, একটা মান দেওয়া আছে 9x² + 16y², সরি 9x²। আমরা
বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, তোমরা একটু মাঝে মাঝে ঠিক করে নেবে। 9x² প্লাস এখানে হচ্ছে 16y² প্লাস 4z² মাইনাস 24xy প্লাস 16yz মাইনাস 12। এইখানে দেখো, এইখানে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমাদের বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? আমরা যদি সূত্রটা লিখি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c, তিনটার হোল স্কয়ার দেখো কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো এখানে সবগুলো প্লাস আছে। এখানে দেখো একটু খেয়াল করো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো এইখানে দেখো, এখানে কিন্তু দুটোতে মাইনাস আছে, তো মাইনাস আছে না? এখানে মাইনাস আছে কার সামনে? এখানে মাইনাসটা খেয়াল করো, মাইনাসটা আছে একটা কমন আছে, দেখো এর মধ্যে এক্স, এরও সামনে এক্স আছে এর মধ্যে দেখো, আর ওয়াই আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াই নাই, এক্স আছে। তো এখান থেকে যেটা যখন তুমি ভাঙাবা তখন এটা একটু খেয়াল করতে হবে। তো আমি একটু আবার লিখি এখানে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy প্লাস 16yz মাইনাস 12xz। তো এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে, যদি কোনোটার আগে মাইনাস দিতে হয় তাহলে সে তার সামনে মাইনাস হোল স্কয়ার করে আসবে, মাইনাস 3x এর হোল স্কয়ার করলাম, কারণ এক্সটা হলো কমন আছে এখানে, প্লাস 4y এর হোল স্কয়ার প্লাস 2z এর হোল স্কয়ার মাইনাস প্লাস, এখানে দেখো আমি সূত্র প্লাস আছে, সূত্র প্লাস মিলাচ্ছি, এর সাথে আমি মিলাবো, ঠিক আছে? 2 ইন্টু এক্স মাইনাস 3x ইন্টু বি 4y। দেখো আমি গুণ করলে কিন্তু আমি আবার এটা পাচ্ছি, প্লাস মাইনাস 3 × 6 424, এই এখান থেকে প্লাস 2, এবার কি বানাবো? বি সি, বি কত? 4y, সি কত? 2z প্লাস 2, এবার সি কত? 2z ইন্টু এ কত? মাইনাস 3x। দেখো আমরা ওই সূত্র অনুযায়ী আমরা এখানে মিলে লিখছি। এখানে দেখো, এখানে মাইনাস কেন দিলাম? এখানে মাইনাস আছে, তো আমরা একটা এখানে যদি এখানে প্লাস আছে, আমরা যদি হোল স্কয়ার করি, মাইনাস স্কয়ার করি, কি হয় বলো তো? প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এখানে মাইনাস দিতে অসুবিধা নেই, মাইনাস দিলেও এটা প্লাস হয়ে যাচ্ছে, আবার প্লাস দিলেও এটা প্লাস হয়ে যাবে। কিন্তু আমাদের দেখতে এটা প্লাস আছে, এখানে প্লাস আছে, এটা দিলাম কেন? মাইনাস দিলাম, মাইনাস দিলাম এই কারণে আমার এই দুটো মাইনাস আছে বিধায় এটা তৈরি করার জন্য আমরা এখানে মাইনাসটা দিয়ে সূত্রটা তৈরি করে নিলাম। তাইলে আমাদের অঙ্কের যে কোনো ভাবে তোমাকে বুদ্ধি করে টেকনিক করে তোমার অঙ্কটা মিলাইতে হবে, এইটা হলো তোমার কাজ, হলো এইটা। এখন দেখো এটা তাহলে সূত্র পড়লো কি? আমাদের এই সাইডটা যদি লেখা থাকে, যদি তার এই সাইডটা আমরা লিখবো, তাই তো? মাইনাস 3x প্লাস 4y প্লাস 2z এর হোল স্কয়ার। তো মাইনাস, এবার মান বসাই আমরা, দেখো মান কি কি আছে, এক্স এর মান আমরা যদি এখানে বসাই যে মাইনাস 3 × 3 প্লাস 4 × 4 প্লাস 2 × 5 বসালাম, এর এখানে লিখতে হবে মান বসিয়ে, ঠিক আছে? তো এখানে আমরা পাচ্ছি কি? মাইনাস 9 প্লাস 16 প্লাস 10 এর হোল স্কয়ার। তো আমরা এখান থেকে দেখো কি করতে পারি, 16 আর 26, 26 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত পাবো? 17। 17 স্কয়ার করলে কি হবে? 17 যদি আমরা গুণ করতে হবে, 17 স্কয়ার করে তোমরা এখানে লিখবা, 17 স্কয়ার করলে কি হয়? 17 × 17, তাই তো? তো আমার কাছে তো এখন ক্যালকুলেট, আমরা এখানে গুণটা দেখাতে হবে, 17 7 সাথে 7 একে 7, 7 7 49, 7 একে 7 4 11,
তো এখানে 7 1 9 9 8 2, ঠিক আছে কিনা? 2 8 9। তো তোমরা এটা দেখে নিবা যদি আমার মানে, তো এখান থেকে আমরা এটা লিখলাম। তো দেখো এখানে মোটামুটি আমরা যেগুলো করলাম, তো এখান থেকে তোমরা এগুলো কি বুঝতে পারছো কিনা আবার বলো। যে আমরা একটা অঙ্ক আমরা দেখো এগুলো একটু এর মধ্যে দিয়ে একটু খেয়াল করো। দেখো এইখানে যদি এইটার সামনে মাইনাস আর এইটার সামনে মাইনাস হতো, তাহলে আমরা কি করতাম? যদি এইটা আর এইটা মাইনাস হতো, এইটা প্লাস হতো, তাহলে আমরা কি করতাম? এখানে কি আছে, ওয়াই, ওয়াই এর সাথে মিল আছে, এইটার সামনে মাইনাসটা নিতাম, এর ভিতরে মাইনাসটা ঢুকাই দিতাম, দিয়ে তার হোল স্কয়ার করতাম। আবার যদি মনে করো এই দুটোর সামনে মাইনাস থাকতো, এইটার সামনে প্লাস থাকতো, তাহলে এই দুটোর মধ্যে মিল কি ছিল? জেড। তো আমরা জেড এর আগে এখানে মাইনাসটা নিয়ে আমরা কাজটা করতাম, সেক্ষেত্রে এখানে মাইনাস দিয়ে আমরা একটা মান পেতাম। তো আমরা এখন একটা বাদে আমরা এখন যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে যে আমরা এই কাজটা 5 নম্বর প্রশ্নে আছে, 5 নম্বর প্রশ্নে আছে এ সমান 5। দেখো 5 নম্বর কি আছে, এ সমান √6 প্লাস √5 হলে a⁶ - 1/a কিউবের মান কত? দেখো এখানে তোমার এ এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে এ সমান দেওয়া আছে, এর থেকে 1/a বের করতে হবে, √6 প্লাস √5, হ্যাঁ এটা দেওয়া আছে। এখান থেকে তুমি 1/a বের করবা, বা 1/a এ সমান কত লিখতে পারো? 1/√6 প্লাস √5। এবার এইটার বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ √6 প্লাস √5, এখানে যদি প্লাস না থেকে এখানে আমরা এ স্কোয়ার মানে নিচে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তৈরি করব, 1 × √6 মাইনাস √5, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করো, এখানে √6 আমার দিকে খেয়াল করো, এখানে আমরা 1 এর সাথে গুণ করলাম, আমরা উপর নিচে এটা গুণ করলাম, যার কারণে আমরা এইটা আবার কেটে গেলে তোমার আগে সেই টার্মটা ঠিক থেকে গেল। আমরা শুধু আমাদের কিছু কাজ তৈরি করার জন্য আমরা এই গুণটা করে নিলাম। কি কাজ করলাম? এটা গুণ কেন করলাম? √6 মাইনাস √5, √6 এর হোল স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার কত হয়? উপরে হবে √6 মাইনাস √5, নিচে 6 - 5। তো এখান থেকে দেখো বিয়োগ করলে কি থাকে? এই। তো তোমরা যে কাজটা করবে, এখান থেকে আমরা 1/a এর মানটা এভাবে বের করে নেব, নিয়ে আমরা এবার এই মানটা বের করব। এবার আমরা √6 মাইনাস 1/a⁶ বলে যাচ্ছে, সরি, a⁶ - 1/a কিউব সমান ওই মানটা বের করব। তো এইটা দেখো তোমার অনেক সময় এইটা কিন্তু অবজেক্টিভে অনেক সময় পড়ে। তো অবজেক্টিভ পড়লে আমরা এইটা যদি প্লাস হয়, আমরা সঙ্গে সঙ্গে উত্তরে আমরা কিন্তু এইটা মাইনাস লিখতে পারি। কোন ক্ষেত্রে? যদি কিনা হোল স্কোয়ার করে তার মান 1 হয়, দুটোর স্কোয়ার করার পার্থক্য যদি 1 হয়, মানে এইটার স্কোয়ার করবো মাইনাস এইটার স্কোয়ার করবো, যদি এই দুটোর পার্থক্য 1 হয়, যেমন এইটার আমরা বিয়োগ করে কত পেয়েছি? 1, তো নিচে কিছু আর নাই, সেক্ষেত্রে আমাদের এইটার বিপরীত চিহ্ন, মানে অর্থাৎ প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে এটার মান প্লাস হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেমে। তো আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে মানটা বের করে নিলাম, আমরা এটা মুছে দিচ্ছি, আমরা এই পার্টটা বসে আমরা এখান থেকে দেখো 1/, তো আমরা এখানে এখন a - 1/a বের করে নেব। এ আছে, এখন আমরা এখানে লিখবো, এখন a - 1/a কত হয়? এ কত? √6 প্লাস √5 বিয়োগ, এবার দেখো আমরা 1/a এর মান কি পেয়েছিলাম? √6 মাইনাস √5, তো এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে কত পাচ্ছি? 2√5। এইটা যোগ করলে কিন্তু একটা আর একটা দুটো,
এটা মনে রাখতে হবে। এবার আমরা এখান থেকে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউবের মানটা বের করে দিই। এইটা দিয়ে ভাগ দিলে দেখো এর যদি আমরা ভাগ দিই a কিউব মাইনাস 1 বাই a কিউব। এবার আমরা এটার ফর্মুলা করব a মাইনাস 1 বাই এর হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস, আমরা এটা মান বসাবো। তো তোমরা বুঝতে পারছো কিনা একটু আসলে কমেন্টে জানালে সবচেয়ে ভালো হবো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। এখান থেকে আমরা 8 5 8 40 রুট 5 প্লাস 6 রুট 5, তো আমরা পাচ্ছি 46 রুট 5। এই আমরা দেখো এর মানটা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা আবারও বলি, দেখো এখানে আমরা মান বের করতে চাইছি মাইনাস এ মাইনাস মান, এখানে আমরা ভাগ দিলাম, এইটা দিয়ে একে একবার ভাগ দেব, আবার 1কেও একবার ভাগ দেব, ঠিক আছে। দিয়ে এইটারে ভাগ দিলে কি হয়, 6টার থেকে মানে 3টা কেটে যাচ্ছে, তাহলে আর থাকে 3টা, উপরে 6টা আছে গুণ, 6টা গুণ, এখান থেকে 3টা কেটে যায়, আর থাকে কয়টা, 3টা, আর এখানে 1 বাই এটা থাকে। এরপরে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র, মানে আমাদের একটা সূত্র এ মাইনাস বি হোল কিউ, এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর দুই ধারে মাইনাস, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যাদের এটা মুখস্থ না মুখস্থ করে নিতে পারে, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। হ্যাঁ, ঠিক আছে। এই সূত্রটা লেখার পরে এবার আমরা এর মানটা দেখো আগে থেকে বের করে রাখছি, এখানে এই দেখো কত রাখছি, যে এটা কত 2 রুট 5, 2 রুট 5। তো আমরা এই 2 রুট 5 এখানে বসাই দিলাম, দিয়ে আমরা এখান থেকে এই মানটা দেখো, এই 2 এর কিউব করলে কত হয় 8, আর রুট 5 এর কিউব করলে হয় কত 5 রুট 5। তো আমরা এখান থেকে লিখতে পারি 8 ইন্টু 5 মানে 40 রুট 5, 5 8 40, এখান থেকে আমরা বলতে 6 রুট, এটা যোগ করলাম 46। তো এইগুলো কি বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা? দেখো আমরা এটা মুছে দিলাম। তো আমরা 5-এর পরে এবার যাব 6 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো। তো 4% হার মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 4% হার মুনাফায়, ভালো করে বলো, 4% হার মুনাফায় কোনো টাকার মানে টাকা মোট এ টাকাটা দেওয়া নেই, আসল টাকাটা দেওয়া নেই, কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা বলতে যেটা আমরা সহজ সরলভাবে পাই, অর্থাৎ সুদের সুদ যেটা, সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা এটা অনেক সময় ব্যাংকের ক্ষেত্রে আমরা এটা পেতে পারি, ব্যাংকে টাকা পয়সা রাখলে, কিংবা আর আমরা যেটা মানুষের কাছে সরাসরি যে কেউ লভ্যাংশে দেয়, আমরা সেটা দিয়ে আমরা এখান থেকে যে সরল মুনাফায় 1 বছর পরে 5 বছর পরে একই যে মুনাফার কোনো পার্থক্য হয় না, এটা হলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা বছর শেষে আবার মুনাফার একটা মুনাফা হয়, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো আমরা এখানে এ করতে পারি। 6 দাগ আমরা দেখো এখান থেকে 6 দাগের অঙ্কটার দিকে একটু খেয়াল করো। তো এখানে দেওয়া আছে কি কি, এখানে আমরা যদি লিখি, মানে আমরা যদি ধরে নিই মূলধনটা p টাকা, মনে করি মূলধন p টাকা, তো আমরা এখানে আর দেওয়া আছে মুনাফার হার আর সমান 4%, তার মানে 4/100 এত টাকা। তো আমরা এখানে 0.04 টাকা, এখান থেকে সময় n সমান, হ্যাঁ n সমান 2 বছর। দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, সরল মুনাফাকে আই সমান PRN,
পি কত? পি নাই, বললাম আমরা পি কোনো টাকা এখানে নাই। পি আর এর মান কত? 0.04 গুণ 2। তো আমরা এখান থেকে যদি গুণ করি তাহলে আমরা এখানে আমরা দশমিক নিয়ে আসছি, যদি দশমিক নাও নিয়েও করা যাবে, করতে পারি আমরা। তো আমরা সরাসরি দশমিক দিয়ে করতে পারি। 0.08 পি টাকা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফা আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা দেখো মাইনাস মুনাফা যেহেতু বের করছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমার মুনাফা আসলে একসাথে বের হবে, মুনাফা এবং আসল একসাথে বের হবে এটা দিয়ে। আর তার থেকে যখন আমরা আসলটা মাইনাস করে দেব, তখন আমরা কি পাবো? শুধু মুনাফাটা পেয়ে যাবো। মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা মানে আসলটা বিয়োগ করি, তাহলে আমরা মুনাফাটা পাবো, ঠিক আছে। এই তো এখানে আমরা মানগুলো আমরা বসাতে পারি। এখানে পি ইন্টু 1.1 প্লাস 0.04, এরপর 2 মাইনাস পি। তো আমরা এখান থেকে লিখতে পারি পি ইন্টু 1.04 এর স্কোয়ার মাইনাস পি। তো দেখো এখান থেকে যদি আমরা স্কোয়ার করি, এখান থেকে আমরা যদি স্কোয়ার করি, যেহেতু আমার এখানে ক্যালকুলেটর আমি আনি নাই, ক্যালকুলেটর কাছে পেয়ে নাই, আমি একটু তোমাদের গুণ করে দেখাচ্ছি। দেখো 1.04 গুণ 1.04, দেখো গুণটাও দেখো তোমরা, গুণটাও কি হবে? 4 দিয়ে যদি আমরা গুণ করি 16, 4 4 16, আর 4 4, এটা। এরপরে যদি জিরো, এখানে একটা জিরো দিয়ে আমরা আরেকটা গুণ করলাম, তো এখানে একবার পরে যে জিরো, তো আমরা 1 দিয়ে গুণ করলাম, এবার আরেকটা ঘর ফাঁকা হবে, এরপরে এখানে হবে 4 0 1, দেখো 6 1 8 0 1। তো 4টার আগে দশমিক হবে, 1 2 3, 4টার আগে 1 2 3 4, এখানে আগে দশমিক হবে এখানে। হ্যাঁ, তো আসলে তো আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করবা, 2বার গুণ করলে এটা 2বার গুণ করে যা হয় সেটা লিখো, ঠিক আছে। লিখে এখান থেকে তাহলে আমরা কত পেলাম? 1.1 পি ইন্টু, আমরা আগে লিখি সংখ্যাটা 1.0816 মাইনাস, মানে এত পি মাইনাস পি। তো আমরা এখান থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 0.0816 পি, ঠিক আছে। তো ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা গুণটা সঠিক করে করো, আমার ভুল হতে পারে, আমি ক্যালকুলেটর ব্যবহার করছি, এখানে গুণটা করে দেখালাম, যদিও তাড়াহুড়ার মধ্যে দিয়ে। তো এখান থেকে তোমরা এইটা পেয়েছি। এইবার দেখো আমরা এটা এই দুটোর পার্থক্য বলেছিল কি? মুনাফার পার্থক্য 1 টাকা। মুনাফার পার্থক্য কত? 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কোনো টাকা, 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো আমরা পার্থক্য, সরি এখানে পার্থক্য আমাদের মনে একটা মান ভুল হয়ে গেছে। এখানে সরল মুনাফার পার্থক্য 1 টাকা হলে, বা যে টাকাটা দেওয়া থাকবে 1 টাকা হলে মূলধন কত, এইটা থাকবে। প্রশ্নটা আমার একটু লেখা এখানে ভুল হয়েছে, মানে মুনাফার পার্থক্য, নাহলে কোনো টাকা এখানে দেওয়া থাকবে, হয় টাকা দেওয়া থাকবে, তখন এখানে মুনাফার পার্থক্যটা আমরা বের করে দেবো। আর যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা বের করে দিই। এইবার এই দুটোর পার্থক্য বলতে, এখান থেকে এই দুটোর মধ্যে বড় হচ্ছে আমাদের এইটা, প্রশ্ন মতে চক্রবৃদ্ধি মুনাফাটা সবচেয়ে বড় হবে, যেহেতু মুনাফা 0.1816 পি
মাইনাস 01008 পি, পার্থক্য 1 টাকা। ঠিক আছে, এই দুটো পার্থক্য। এখান থেকে তোমার পি এর মানটা বের করে দেখাই দিতে হবে। এখান থেকে তোমাদের পি এর মানটা বের করে দেখাইতে হবে। এখান থেকে তুমি বিয়োগ করবা। তো আমরা সবসময় আমরা যদি এইভাবে দশমিক না, এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে কত হবে? বিয়োগটা দেখো, আমি বিয়োগটা দেখাই দিই তোমাদের। 0.0816, এখান থেকে বিয়োগ করবা 088। সবসময় বিয়োগটা করার সময় দশমিকের শুধু দশমিক দিবা। ঠিক আছে, তাহলে কত পাচ্ছ? 6108। ঠিক আছে, তাহলে এখানে 0.0016 পি সমান কত? 1। এই তাহলে পি সমান কত হবে? আমরা এদিকটা মুছে দিলাম। দেখো পি সমান কত হবে? তাহলে পি সমান আমরা পাচ্ছি 1/0.0016। এটারে তোমরা ভাগ দিবা, ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে যেটা মান হয় বা পার্থক্য এতে হলে তোমার মানটা কত হবে এখানে বের করে তোমরা এখানে লিখবা। ঠিক আছে, আমি এই গ্যাপটা তোমাদের জন্য রেখে দিলাম। এটা কত হয় তোমরা লিখে জানাবা, আমি ওইটার করলাম না। তো আমরা এবার যাবো 7 দাগে। 7 দাগে তোমরা কি বুঝতে পারছো? ক্যালকুলেটর দিয়ে 1 কে এটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে যে মানটা তোমরা পাবা এখানে বসাই দিবা। তো পি ছিল কি আমাদের? পি এর মানটা তো আমরা ওইভাবে পেয়ে গেলাম। পি ছিল কি? আসল, কোনো মূলধন টাকা। তো এরপরে আমরা আছি 7 দাগে। দেখো 7 দাগের দিকে একটু খেয়াল করো। 7 দাগ এক্স সমান দেওয়া আছে কি? এক্স সমান 7 দাগটা একটু পড়ো। এখানে এক্স সমান 10ab বাই a প্লাস b হলে এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b বাই এক্স মাইনাস 5b সমান কত? এই মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই মানটা আমার বের করে দেখাইতে হবে। তো এখানে এক্স সমান দেওয়া আছে x সমান 10ab বাই a প্লাস b। দেখো এখান থেকে তোমার এখানে 5 আনতে হবে। তাহলে এখানে কি করতে হবে? এটাকে 5a ইন্টু 2b লিখতে পারো বাই a প্লাস b। তাহলে 5 আর 2 গুণ করলে 10। ঠিক আছে, x বাই 5 এটা ভাগে নিয়ে আসলাম। উপরে কি থাকে? 2b বাই a প্লাস b। ঠিক আছে, এরপরে আমরা কি করব? উভয় পাশে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিন্তু এক সাইডে হয় না, এগুলো আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব। 2b যোজন বিয়োজন করতে যদি না পারো, আমার এদিক খেয়াল করো, আমি আবার বলি, তুমি উপরেরটা উপর নিচে একবার বসাই নিবা। ঠিক আছে, এখানে নিচে যে a প্লাস b আছে, উপরে একবার যোগ, নিচে একবার বিয়োগ। ঠিক আছে, দেখো আবার বলি, যোজন বিয়োজন আমরা এখানে একবার এক্স উপর নিচে বসাই নিলাম, নিয়ে নিচে যেটা আছে, নিচে কি আছে? 5a, এর সাথে একবার উপরে যোগ, নিচে একবার বিয়োগ। এখানে কি আছে? a প্লাস b, একবার যোগ একবার। এখান থেকে আমরা কত পাচ্ছি? তাহলে এখান থেকে কি পাচ্ছি? a প্লাস 3b বাই b মাইনাস a। ঠিক আছে, কার মান? এইটার মান। আমরা পার্ট, এখানে দুটো পার্ট, একটা পার্টের মান আমরা বের করছি অলরেডি, আরেকটা পার্টের মানও আবার একইভাবে এই পার্টের মানটাও আমরা বের করব। দেখো আমরা এই পার্টের মানটা এবার দেখো কিভাবে বের করি। আবার ওই একইভাবে এখান থেকে যাব, এখান থেকে এসে এখানে এবার কি করব? এখানে 2a ইন্টু 5b দেবো, দিয়ে 5bটা এখানে নিচে নিয়ে আসবো। আবার দেখো তোমরা এটা একটু খেয়াল করো, এইখানে আমি এটা মুছে দিচ্ছি। আমি নিচের মানটা আর মুছি না, এটা রেখে দিই, এটা আমাদের পরে লাগবে। তো এইখান থেকে আবার দেখো, বা এক্স সমান, এইবার আমরা 2a ইন্টু 5b
যেহেতু আমার এখানে 5b দরকার, এবার 5b, তো এখানে a প্লাস বি। এবার এখান থেকে আমরা এক্স বাই 5 এটা এখানে নিয়ে আসবো, 5b 2a বাই a প্লাস বি। তো এবার আগের মতো আবার যোজন বিয়োজন করো, আমার সাথে সাথে আবার যোজন বিয়োজনটা করো। দেখো আমি তোমাদের যাতে কিছুটা ভয় কেটে যায় তার জন্য, যদি বুঝতে না পারো কমেন্টে বলো যে স্যার এইভাবে করলে আরো ভালো বুঝতে পারবো, বা কোথায় বুঝতে পারছো না সেটা জানাও। a প্লাস বি 2a বাই মাইনাস এ মাইনাস বি। দেখো আমি কি বলছিলাম বলো, এখানে কি বলছিলাম যে আমি উপরে যে এক্সটা আছে, এক্সটা উপর নিচে তুমি বসায় নেবা, উপরে যেটা আছে উপর নিচে বসায় নেও, নিয়ে নিচে যে মাইনাস মানে ভাগে যে মাইনাস এই শুধু 5bটা আছে, এই 5bটা তুমি উপরে একবার যোগ করবা, নিচে একবার বিয়োগ করবা, তাহলে বাম পাশ হয়ে গেল। ডাইন পাশে এসে দেখো আবার 2a আছে উপরে, 2aটা উপরে একবার লেখো, নিচে একবার লেখো, লিখে নিচে a প্লাস বি, এই যেটা যোজন বিয়োজন, আমরা কিন্তু যোজন বিয়োজন করছি, a প্লাস বি উপরে একবার যোগ করো, নিচে বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়, এই দুইটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় না, বিয়োগ করলে মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো কি হবে, আমাদের এই মানটা দরকার বিধা আমরা এখানে মুছি নাই, হ্যাঁ আমরা এটা একটু নিচে লিখে রাখি, a প্লাস 3b, নিচে একটু লিখে রাখি a প্লাস 3b বাই বি মাইনাস এ। ঠিক আছে, নাইলে আবার, তো এখানে কত হবে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। দেখো আমরা দুটো পার্টের মান কিন্তু পেয়েছি, এই পার্টটার মান কিন্তু আমরা পেয়েছি, এটারও মান পেয়েছি। এইবার আমরা বাম পক্ষ এইটা লিখে এই দুই জায়গায় বসাই দেবো। দেখো তোমাদের এটা আমরা এখানে বসাই দেবো, এবার দুটো মানই আমরা এবার লিখবো। তো এখানে বাম পক্ষ আমরা যদি লিখি বাম পক্ষ এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b বাই, এটা যদি আমরা মান লিখি, এটা মান আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু কত পেয়েছিলাম 3b বাই বি মাইনাস এ প্লাস 3b বাই বি মাইনাস এ প্লাস কত 3a প্লাস বি বাই এ মাইনাস বি। দেখো এরপরে আমরা এই দুটো মুছিয়ে দিলাম, এটা আর আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা একটু এটা লেখার জন্য এখানে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা দেখো এখান থেকে আমরা একটা মাইনাস, এখানে বি মাইনাস এ আছে, এইটা অনেক সময় তোমরা ভুল, বি মাইনাস এ আছে, এটা কিন্তু লসও করতে গেলে এই যেটা দুটি এখন লসও করতে হবে, তো এখানে বি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস বি আছে। তো এইটা আমরা যদি একটু খেয়াল করি যে এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, কিংবা এখান থেকে যদি একটা মাইনাস কমন, তাহলে কিন্তু আমাদেরকে কাজটা একই রকম হয়ে যাচ্ছে। মাইনাস যদি কমন নেই তাহলে এইটা মাইনাস হয়ে যাবে আর এটা তখন প্লাস হয়ে যাবে, মাইনাস গুণ এবং মাইনাস প্লাস, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তো এখান থেকে মাইনাস কমন নিলে এইটা মাইনাস আর এটা কি হবে প্লাস, তো আমরা আগে পরে এটা আবার লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা a প্লাস 3b বাই বি মাইনাস এ মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস এ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখো একই হয়ে গেল, লস হয়ে করলাম বি মাইনাস এ। তো এখানে a প্লাস 3b মাইনাস একই চিহ্ন বসে যাবে, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে উপরে 3a মাইনাস বি। এইগুলো খেয়াল রাখতে হবে, তোমরা অনেক সময় এই মাইনাস প্লাসটা এখানে বসে ভুল করে ফেলো, এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি কি করছি, সামনে আমার মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমার যদি এইটার সামনে এর সামনে কি ছিল প্লাস, এটা যদি মাইনাস হয় তাহলে এই প্লাসটা কেন মাইনাস হবে না, একটু খেয়াল করতে হবে। তো এখানে এবার আমরা কি পেতে পারি, ওপরে কি পেলাম 2b মাইনাস 2a বাই বি মাইনাস এ। দেখো উপর থেকে আমরা সেই 2 কমন নিলাম, কি থাকে 2। তো আমরা বাম পক্ষ, এখানে তো ডান পক্ষ প্রমাণ করতে বলে নাই, আমরা এখানে বাম পক্ষে লেখার দরকার হচ্ছে না, কারণ আমাদের তো প্রমাণ দেয় নাই যে এটা সমান এটা প্রমাণ করো। সেক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো এখন
হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মান চাইছি যে এটা সমান কত। আমাদের যদি এখানে 2 দিয়ে প্রমাণ করতে বলতো তাহলে আমরা বাম পক্ষ লিখে ডান পক্ষ লিখতাম, ঠিক আছে। তো আমরা সেই ক্ষেত্রে এখানে কোনো বাম পক্ষ দিব না, আমরা এখানে এই এখন লিখে এটা মানটা বের করে এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। এই তো আমাদের 8 দাগ হয়ে গেল। এরপরে আসো এই 7 দাগ হয়ে গেল। 7 দাগ শেষ। তো বুঝতে না পারলে বলো যে কোথায় সমস্যা। তো এখানে দেখো 8 দাগে বলা আছে কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আবার পড়ি, কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলের বৃদ্ধি কত বলছে, বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা বর্গক্ষেত্রের বাহু যদি ধরে নিই, মনে করি বর্গক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এ গুণ এ স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। হ্যাঁ, এরপর যদি 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হয়, এটা মানে কোনো নির্দিষ্ট কোনো মাপ না, মানে অনির্দিষ্ট একটা মাপ। এখানে 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, মানে একটা যে কোনো একটা বাহু বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা মান আমরা ধরে নিলাম। তো এখানে 20% যদি আমরা বাড়াই, একটা বর্গক্ষেত্রের বাহু যদি 20% বাড়ে, 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য এ প্লাস এর 20%, মানে 20/100। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এ প্লাস 5 a/5 সমান, এখান থেকে আমরা পেতে পারি 5 থেকে 5 আর 6a/5 এত একক। তো 20% বৃদ্ধিতে এখন দেখো বৃদ্ধি যখন আমরা বাহু যখন বাড়ালাম তখন বাহু পেয়েছি কত, 6a/5। তো এখন যদি আমরা এটাকে যদি আমরা বলি যে ক্ষেত্রফল কত, তখন বৃদ্ধিতে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল আমরা লিখতে পারি বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ক্ষেত্রফল। তো আমরা কোনটা থেকে কোনটা এখানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে 6a/5 এর হোল স্কয়ার এত বর্গ একক। কত হবে, 6 স্কয়ার করলে হবে 36a² / 25 বর্গ একক, ঠিক আছে। এই আগে ছিল কত, a², পরে হয়েছে কত 36a²/25। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত, ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হবে, 36a² / 25 - a², এত বর্গ একক। এখান থেকে দেখো বিয়োগ করে 25 থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 11a²। তো আমি আবার একটু বিস্তারিত লিখে যাই, 25 এখানে 36a² - 25a²। এখান থেকে পাচ্ছি 11a²/25, ঠিক আছে।
দেখো এখানে আমরা আগে ক্ষেত্রফল ছিল কত, বর্গক্ষেত্র যেহেতু বাহু আমরা বলেছি কি দৈর্ঘ্য যা প্রস্থ তাই, তাহলে এখানে দৈর্ঘ্য কত এ, প্রস্থ এ, তাহলে ক্ষেত্রফল কত এ গুণ এ স্কোয়ার। আমরা দেখো 20% বৃদ্ধিতে বাহু দৈর্ঘ্য কত পেয়েছি, এখান থেকে এ প্লাস, বৃদ্ধিতে হইলে যোগ হবে আর হ্রাসে হইলে মাইনাস হবে, এখানে মাইনাস তখন হবে, এখানে প্লাস আর আগে পরে হবে হ্রাসে হইলে মাইনাস হবে, এখানে মাইনাস, আর সব ঠিক আছে। এখানে দেখো 20% 20/100 মানে কত হচ্ছে 20/100, তাহলে কত হবে কাটাকাটি করে এখান থেকে 5 উপরে যাচ্ছে a/5, এবার এটা লসও করলে 5 একে 5 আর 1 যোগ করলাম কত হলো 6, 6a/5। এবার আমরা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত হবে, যেহেতু বাহু দৈর্ঘ্য বেড়ে এইটা হয়েছে, তাহলে এর হোল স্কয়ার করবো, এর হোল স্কয়ার করার পর আমরা এটা পেয়েছি, ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত, এইটা থেকে এটা বিয়োগ করলাম, কতটুকু আগে ছিল এইটা পরে হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করে আমরা কতটুকু বেড়েছে সেটা বের করছি। এইবার শতকরা কতটুকু বাড়ে সেটা বের করবো, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো আমরা বের করবো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। বৃদ্ধি পেয়েছে কত 11a² / 25, আর আগে ছিল কত a² গুণ 100। এই শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, মোট বৃদ্ধি ভাগ প্রথমে যে ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল প্রথম যে ক্ষেত্রফল সেটা গুণ 100। তো এটা যদি আমরা এখন এইভাবে লিখি 11a² / 25 গুণ 1/a² গুণ 100, তো এটাকে এ করলে আমাদের দেখো এখান থেকে এটা কেটে দিচ্ছে 4, a² কেটে যাচ্ছে 44 বর্গ একক। পরে আমরা উত্তর লেখার সময় এটাকে আমরা তো বর্গ একক উত্তর লিখবো, আমরা উত্তর লিখতে এইভাবে লিখবা যে 44% বৃদ্ধি। হ্যাঁ ঠিক আছে। দেখো আবার বলি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, আমাদের খেয়াল করো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি এইটা হলো মোট ক্ষেত্রফল বৃদ্ধি, মানে কতটুকু ক্ষেত্রফল বেড়েছে বা আদি ক্ষেত্রফল মানে এর উপরে বেড়েছে। আমাদের যেমন লাভ ক্ষতি করি ক্রয় মূল্যের উপরে, যেমন লাভ আর ক্ষতি সবকিছু ক্রয় মূল্যের উপরে হয়, লাভ হলেও ক্রয় মূল্যের উপরে, ক্ষতি হলেও ক্রয় মূল্য। তা আমাদের যে আদি যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের উপরে কত বেড়েছে সেটাই, তো এর উপরে বাড়া কমা সব এইটার উপরে নির্ভর করবে। তো এখানে কত বেড়েছে সেইটা ভাগ আদি ক্ষেত্রফল গুণ 100। তো আমরা এখান থেকে এটা আবার লিখলাম, এইটা নিচে কত আছে 1 উল্টাই দিলাম, 1টা এর নিচে 1 আছে কিন্তু a/a²/1, 1টা উপরে উঠে গেল a², এটা এটা কেটে গেছে, আর এই 25 সাথে 100 কাটাকাটি 4, 4 25, 4 11 44, ঠিক আছে। তো আমরা দেখো এরপরে 9 দেখে আমরা একটা ছক রাখছি, এইটা ছক থেকে আমরা এখান থেকে মধ্যক নির্ণয় আর এই গড় নির্ণয়, আমি মধ্যকটা করে এখন দেখাই দিচ্ছি, তোমরা বাড়িতে এই গড়টা নির্ণয় করবে। আমি একটু মধ্যকটা এখন একটু দেখাই দিই, আর গড়টা মধ্যক দেখো কিভাবে মধ্যকটা আমরা করি। এখানে দেখো এখানে কিন্তু কোনো মধ্যকের কিন্তু একটা সূত্র আছে, কিন্তু সেই সূত্র দিয়ে কিন্তু এখানে তুমি ওই যে সূত্র মানে l + n/2 - fc গুণ h/fm এই সূত্র দিয়ে কিন্তু তুমি এই মধ্যকটা করতে পারবে না। এটা কিন্তু কোনো ব্যবধান দেওয়া নেই, এটা ব্যবধান দেওয়া নেই, এখান থেকে দেওয়া আছে ওজন কেজিতে দেওয়া আছে, মানে গণসংখ্যা নিচে আর ওজন এখানে, মোট টোটাল গণসংখ্যা যদি আমরা এখানে দেখি যে আমরা এখান থেকে একটা ছক এখানে ছোট করে করি, যদি এখানে আমরা দেখো এইখান থেকে আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করি, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, এই 5 13, এখান থেকে 5 8 5 13, এখান থেকে হচ্ছে 23, 13 10 23 মানে 35, 35 50, 50 7 13 63 আর 7 70। তো দেখো আমাদের মোট যে গণসংখ্যা পেয়েছি সেই গণসংখ্যাটা কি জোড় না বিজোড়, আমরা যে এখানে পেয়েছি জোড়,
যে 70 যে জোড় সংখ্যা, তাই তো। তো আমরা দেখো এখানে মধ্যক বের করার এটা দেখো, মধ্যক সমান যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা লিখবো 70/2 ও 70/2 যোগ 1 এততম পদের যোগফল ভাগ 2। কারণ জোড় সংখ্যা হলে মধ্যক হলো মাঝখানে দুটা। যেমন আমরা 4টি সংখ্যা যদি লিখি 1 2 3 4 লিখলাম, বলো এখানে আমাদের মাঝখানে এটা তো জোড়, তাহলে মাঝখানে কয়টা সংখ্যা হলো? দুটো সংখ্যা, তাই তো। মাঝখানে যদি দুটো সংখ্যা হয় আমরা তো মধ্যক দুটো সংখ্যা বলবো না, এই দুটোরে যোগ করে 2 দিয়ে ভাগ, এইটা হলো মধ্যক। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু যদি আরেকটা সংখ্যা নেই 5, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হয় কয়টা? তখন কিন্তু মধ্যক তোমার মাঝখানে একটা সংখ্যা। যদি বিজোড় সংখ্যা লিখো তাহলে মধ্যক কয়টা তখন? যেমন মধ্যক এখানে আমরা পাচ্ছি 2 3, এখানে মধ্যক তখন এটা খেয়াল করে, এই যে আমি বললাম এই যে বিজোড় হলে তখন মাঝখানে একটা সংখ্যা, আর যদি জোড় হয় তাহলে মাঝখানে দুটো সংখ্যা। এই হলো মানে তোমার এর ক্ষেত্রে। তাহলে আমরা দুটো সংখ্যা কি কি পাচ্ছি? এই যে মোট টোটাল যে ক্রমজিত টোটাল গণসংখ্যা কত? 70, 70 এর 2 দিয়ে ভাগ, তাহলে 70/2 কত? 35তম। আর এটা কত? 35 যোগ 1 মানে কত? 36তম পদ। এই দুটো পদের যোগফল, তাহলে 35তম ও 36তম পদের যোগফল ভাগ 2। তো এখান থেকে 35তম পদ তুমি কোথায় পাবা? দেখো 35তম পদটা কত? 35তম পদটা কিন্তু এখান থেকে, এই 35তম পদ কিন্তু এই 12 না। 35তম পদ আমরা কিন্তু বের করি গণসংখ্যা না, আমরা বের করবো ওজন, এই যে কেজি ওজন এইটা থেকে। তাই 35তম পদ কত? 75। আর 36তম পদটা কত? 36তম পদ কিন্তু এর ভিতরে না, 36তম পদ কিন্তু এইটার ভিতরে। তো এখানে কত? 80। তাহলে 75 আর 80 যোগ করে 2 দিয়ে ভাগ। 75 যোগ 80 ভাগ 2 কত হয়? যোগ করলে 5 8 7 15 ভাগ 2 কত হয়? এখানে 14 1 15 14 1 5 77.5, ঠিক আছে। এই তো তো আমরা এখানে দেখো আবার বলি, এখানে আমি এই ছক থেকে আমি দুটো মান এখানে আমি লেখা মুছে দিয়েছি। এখানে দুটো মান বের করতে বলছিলাম, একটা হলো মধ্যক, একটা হলো গড় নির্ণয়। তো গড় নির্ণয় কিভাবে করতে হবে? মধ্যকটা আগে বলি, মধ্যকটা আমরা আবারও বলি। মধ্যকের আমরা যদি জোড় সংখ্যা তাহলে আমরা লিখবো কি 70/2তম ও 70/2 যোগ 1 এততম পদের যোগফল ভাগ 2। 2 কেন ভাগ 2 কেন? এই দুটো তম পদের যোগফল, যেহেতু জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে এখানে আমরা পদ পেয়েছি দুটো, মাঝখানে পদ পেয়েছি দুটো, এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ। এটা হলো আমাদের এই মধ্যক নির্ণয়। তো আমরা 35তম পদ কিভাবে দেখবো, 36তম পদ কিভাবে দেখবো? এইখানে ক্রমজিত গণসংখ্যার মধ্যে দেখবো। 35টা হলো এইখানে আছে, এই 35, 23-এর পর থেকে 35 পর্যন্ত সব এর মধ্যে, আবার 36 থেকে সব এই 50-এর মধ্যে। তাহলে 35তম পদটা 75, 36তম পদটা এইটার ভিতরে আর নাই। আবার অনেক সময় দুটোর ভিতরে থেকে যায়, যদি 34 35 হতো তাহলে আমি এই মান দুটোই পেতাম। কিন্তু যেহেতু এখানে 35 আর 36তম পদ, তাহলে 35তম পদ 75, 36তম পদ 80, এই দুটো পদের যোগফল ভাগ 2। তার মানে এই দুটো যোগ করলাম। দেখো যোগগুলো তোমরা করো, মানে এখান থেকে ক্যালকুলেটরে ভালোভাবে করে দেখো কত হচ্ছে। তো এর মধ্যে আরেকটা মান বের করতে হবে, সেটা হলো গড় নির্ণয়। এই গড়টা তোমরা বাসায় করে কমেন্টে লিখবা যে গড় নির্ণয় কি বললাম? গড় নির্ণয় করো। তার মানে গড় নির্ণয় করতে বলে গাণিতিক গড়, যেটা আমরা বলি যে গাণিতিক গড় করবা। এখান থেকে দেখো এটা গুণ করে এখানে লিখবা। এটা হলো আমরা ধরবো এটাকে কি xi, আর এটা হলো fi। তো গড় নির্ণয় সূত্র কি fi xi বাই n, সামেশন fi xi বাই n। তো তোমরা এখান থেকে দেখো এইটার সাথে এটা গুণ করে সরাসরি এখানে লিখবা।
এটার সাথে এটা গুণ করে এখানে ওই যে এফআই এক্সআই বের করবা, হ্যাঁ, গুণ করে লিখবা, লিখে ওইগুলো টোটাল যোগ করে তো গড় কত হয় তোমরা কমেন্টে এটা সবাই যে যে এটা করবা বাড়িতে করে এটা কমেন্টে উত্তরটা লিখবা যে কত উত্তর পেয়েছো। আমি পরের ক্লাসে এটা তোমাদের নিয়ে আরো বেশি এটা নিয়ে আরো আলোচনা করব, দেখি কার কার সঠিক হচ্ছে এটা নিয়ে আমি একটু দেখবো। তো সবাই ভালো থেকো, এই পর্যন্তই।